নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। 5:05 নিয়ে রয়েছে আমি অনিন্দিতা। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, 58 ভুতুড়ের চাকরি। এসএসসি নিয়োগ নিয়ে এবার মিলল বিস্ফোরক তথ্য। ভুতুড়ের চাকরির সেই এক্সক্লুসিভ তালিকা নিউজ 18 বাংলার হাতে। ঠিক কি ঘটেছিল আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্ণব বলবে। অর্ণব, ঠিক কি ঘটেছিল এবং তারই পাশাপাশি এই যে ভুতুড়ে লিস্ট পাওয়া গিয়েছে, সেক্ষেত্রে এসএসসির পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? দেখো, এটা আশ্চর্যজনক হলেও সত্যি এক্ষেত্রে এসএসসির পদক্ষেপ করার মতো কোনো জায়গা নেই। অন্তত এসএসসি হলফনামা দিয়ে হাইকোর্টকে সেই তথ্য জানাচ্ছে। কারণ এসএসসির হাতে যদি নথি না থাকে, কোন নথির ওপর এসএসসি বলবে এ বা বি বা সি কারোর চাকরিটা সেটা বেআইনি বা আইনি, কারণ কোনোটাই বলার জায়গায় নেই। এক্ষেত্রে অপারগতার কথা জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন হলফনামা দিয়ে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের কাছে 9 জানুয়ারি 2024, কয়েকদিন আগে। এবং সুপ্রিম কোর্টের নির্দেশে সমস্ত স্কুল সার্ভিস কমিশন রিলেটেড দুর্নীতির মামলাগুলো একযোগে শুনানি হচ্ছে বিশেষ ডিভিশন বেঞ্চে, বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। এবং সেখানেই স্কুল সার্ভিস কমিশন 20 ডিসেম্বর তাদের স্ট্যান্ড পরিষ্কার করেছিল হলফনামা দিয়ে, বিস্তারিত হলফনামা। কিন্তু সেই হলফনামা দিয়েও এসএসসি তাদের অবস্থান জানিয়ে শেষ করতে পারলো না। নতুন করে তারা এফিডেভিট দিল এবং এই এফিডেভিটে 58 ভুতুরে চাকরির হদিস তারা দিল। এবং যে নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক আমরা খবর দেখিয়েছি, একাধিক অভিযোগ, পাল্টা অভিযোগ এসছে, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে বিচারপতি রঞ্জিত কুমার বাগের কমিটির সুপারিশ অনুযায়ী প্রায় 900 বা 1000 চাকরি, সেটাকে বলা হচ্ছিল যে এসএসসির কোনো সুপারিশ ছাড়া চাকরি হয়েছে বা প্যানেলে মেয়াদ শেষে চাকরি হয়েছে। কিন্তু নবম, দশম, একাদশ, দ্বাদশে বিক্ষিপ্ত একটি দুটি ঘটনা সামনে আসছিল। এটা গোথা এয়ার হাই স্কুল হতে পারে, সেটা বাঁকুড়ার একটি স্কুলের ঘটনা হতে পারে, বা পূর্ব মেদিনীপুরের শুভেন্দু হাটুয়া যে স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষক ছিলেন সেই স্কুলের ঘটনা হতে পারে, যেটা সিআইডি তদন্তে সামনে এসেছিল। কিন্তু এই 3-এর মধ্যে থেমে থাকলো না বিষয়টা। এই 3 সংখ্যাটা শুধু 3 নয়, 3-এর মধ্যে তাও তো কিছুটা নথি ছিল। এই 58 বলা হচ্ছে, এই 58 পুরোপুরি ভুয়ো শিক্ষক। শুধু ভুয়ো নয়, ভুতুরে শিক্ষক। কারণ এসএসসি যারা নিয়োগকর্তা তিনি সুপারিশপত্র দেবেন, আইনটা তাই। তিনি সুপারিশপত্র দেবেন, সুপারিশপত্র পৌঁছবে জেলায় যেই স্কুলে তিনি চাকরি করবেন সেই স্কুলের টিচার ইনচার্জ বা হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের কাছে এবং সেই জেলার ডিআইয়ের কাছে। এসএসসি কোনো ইন্টারভিউ নেয়নি এই 58 জনের। এসএসসি কোনো রকম পার্সোনালিটি টেস্ট নেয়নি এই 58 জনের। এবং এসএসসির কাছে না ইন্টারভিউ না পার্সোনালিটি টেস্ট সংক্রান্ত কোনো রেকর্ড এসএসসির কাছে নেই এই 58 জনের ব্যাপারে। তাহলে আমি সিদ্ধান্ত নেব কি করে? ভুয়ো চাকরি হলেও সেটা আমি বাতিল করতে পারছি না, অথচ তারা পাবলিক এক্সচেকারের টাকায় এখনও বেতন নিচ্ছেন, অন্তত এসএসসির হলফনামা তাই দাবি করছে। এই 58 জন ভুতুরে চাকরির ভবিষ্যৎ সংশয় তা বলার অপেক্ষা রাখে না, কারণ নিয়োগকর্তাই জানিয়ে দিল তারা ইন্টারভিউ নেয়নি। এবং এই ঘটনার পরবর্তী কী পদক্ষেপ হয় তা অবশ্যই হাইকোর্টের দিকে তাকিয়ে থাকতে হবে। কিন্তু সবথেকে যে আরও তথ্য আমরা পাওয়া যাচ্ছে, এই তালিকার মধ্যে দেখা যাচ্ছে নবম দশমে 40 জন যে ভুতুরে শিক্ষক, তার মধ্যে 16 জন রয়েছে শুধুমাত্র ভূগোলের শিক্ষক। এবং 16 জন ভূগোলের শিক্ষক, আরও বিভিন্ন সাবজেক্টের শিক্ষক রয়েছেন। পাশাপাশি বিভিন্ন সাবজেক্ট মিলিয়ে 18 জন যে একাদশ দ্বাদশ শ্রেণীর বা উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষকের নামও কিন্তু এসএসসি তালিকা আকারে জমা দিয়েছে। তারা তো ফর্মটা ফিল আপ করেছিল, পরীক্ষা তো দিয়েছিল, কিন্তু ইন্টারভিউ পর্যন্ত আসেনি। তারা কোনো প্যানেল লিস্টে আসেইনি, না প্যানেলে, না প্রথম, না দ্বিতীয়, না তৃতীয়, কোনো ওয়েটিং লিস্টে তারা নেই। তাই এসএসসি বলল এদের কোনো নথি আমরা ইন্টারভিউ বা পার্সোনাল টেস্টের নথি ঘেঁটে পাচ্ছি না, এরা আমাদের ভুয়ো আমরা বুঝতে পারছি, কিন্তু ঘটনা হচ্ছে নথি যেহেতু নেই, আমি কাকে রেকমেন্ড করব বা কাকে বলবো যে এরা ভুয়ো, একে চাকরি থেকে বাদ দাও? কাজেই পুরো বিষয়টা এখন চলে গেল বল মধ্যশিক্ষা পর্ষদের ঘাড়ে চলে গেল। মধ্যশিক্ষা পর্ষদ এবং জেলা সংশ্লিষ্ট স্কুল পরিদর্শক যারা রয়েছেন তাদের ঘাড়েই কিন্তু এখন দায় বর্তা হবে। তাহলে কারা এই চাকরিগুলো সুপারিশ করলো এবং একটা দুটো নয় 58টা চাকরি সুপারিশ করলো, এবং সেটা
সহকারী শিক্ষক নবম দশম একাদশ দ্বাদশের চাকরি, আমরা জানি গ্রুপ সি গ্রুপ ডি সেটা কিছুটা ক্লারিক্যাল জব, কিছুটা চতুর্থ শ্রেণী কর্মচারী জব, কিন্তু শিক্ষকতার যে চাকরি সেই চাকরিতে এসএসসি নিয়োগকর্তা তারা হলফনামা দিয়ে বলছে কোনো নথি নেই তাদের কাছে। কাজে এই জায়গাটা বিস্ময় এবং দুর্নীতির যে গন্ধটা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুঁজে পেয়েছিলেন 2021 সালে, এবং 2021 সালে তিনি প্রথম গ্রুপ ডি মামলা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। পরে একাধিক মামলা আসে, প্রায় 1 ডজন কাছাকাছি সিবিআই তদন্তের নির্দেশ তিনি দেন। সেই তদন্তের নির্দেশ যে ভুল ছিল না, অন্তত এসএসসির এই হলফনামা সেটাকে আরো একবার প্রতিষ্ঠা করে দিল। একেবারেই অর্ণব, অনেক ধন্যবাদ তোমায়। ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধী, মণিপুর থেকে শুরু রাহুলের যাত্রা। থৌবালের খঞ্জম ওয়ার মেমোরিয়ালের সামনে ময়দান থেকে যাত্রা শুরুর আগে রাহুলের জনসভা থেকে বিজেপিকে তো সোমবার নাগাল্যান্ডে ঢুকবে ভারত জোড়ো ন্যায় যাত্রা। উত্তর পূর্ব ভারতে 11 দিন ধরে রাহুলের যাত্রা চলবে। भारत छोड़ो यात्रा सिर्फ मणिपुर से ही शुरू हो सकती है। यू हैव लॉस्ट इट because of the ideology of the BJP, because of the politics of the BJP, because of the hatred that the BJP and the RSS spread in their politics. You have lost what you have valued, but we will find what you valued once again and bring it back to you. এরপর শুরু হয় ইম্ফল থেকে ভারত জোড়ো যাত্রা। দেখাচ্ছি সেই ছবি যেখানে ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর পাশাপাশি দলে হাঁটছেন প্রচুর কর্মী সমর্থক। আর রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রাকে তোপ দেখেছে বিজেপি, কি বলছে শুনুন। কংগ্রেসের এটাই দুর্দশা, সবাই অযোধ্যার দিকে যাচ্ছে আর উনি মণিপুরের দিকে যাচ্ছেন উল্টো দিকে। তো তার পরিণাম যা হবার হবে, দেখা যাক। এখন অযোধ্যায় গেলে কিছু পুণ্য হতো, পাবলিসিটিও হতো। অন্যায় যাত্রা শুরু হচ্ছে মাঝে মাঝে। রাহুল গান্ধী আমাদের পলিটিক্সের এন্টারটেনমেন্ট মাস্টার। মাঝে মাঝে উনি এরকম বিভিন্ন এন্টারটেনমেন্ট করতে নামেন, আমরাও দেখি, আনন্দ হয়, আপনারাও খোরাক পান, বুঝিয়া দিদিয়া একটু হয়, ভালো বিষয়। তো যে ছবি আপনাদের দেখাচ্ছি ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধী, এবং সেই যাত্রাকে তোপ দেখেছে বিজেপি। মণিপুর থেকে শুরু হয়েছে রাহুলের যাত্রা। থৌবালের খঞ্জম ওয়ার মেমোরিয়ালের সামনে সেই ময়দান থেকে যাত্রা শুরুর আগে জনসভা করেছেন রাহুল গান্ধী এবং সেখানে বিজেপিকে তোপ দেখেছেন তিনি। সোমবার নাগাল্যান্ডে ঢুকবে ভারত জোড়ো ন্যায় যাত্রা। উত্তর পূর্ব ভারতে 11 দিন ধরে রাহুল গান্ধীর যাত্রা চলবে। রাহুলের সেই যাত্রাকে তোপ দেখেছে বিজেপি। দিলীপ ঘোষ তিনি বলছেন একেবারে উল্টো দিকে যাচ্ছে রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায় যাত্রা। যেখানে সবাই যাচ্ছে অযোধ্যায়, সেখানে উল্টো পথে চলছে। আর তারই পাশাপাশি সুকান্ত মজুমদার তিনি বলছেন অন্যায় যাত্রা, রীতিমতো তোপ দেখেছে বিজেপি। আজ কংগ্রেসের বিপুল কর্মী সমর্থক নিয়ে মণিপুর থেকে রাহুল গান্ধী যাত্রা শুরু করেছেন। এবং বিজেপিকে পাল্টা কটাক্ষ শান্তনু সেনের, কি বলছেন তিনি শুনবো। নিশ্চিত করে একজন রাজনৈতিক সহকর্মী হিসেবে তাদের কর্মসূচির জন্য তাকে শুভেচ্ছা জানাবো, কিন্তু পাশাপাশি একটা জিনিস অনুরোধ করবো যে এই বাংলা দিয়ে তিনি যখন যাবেন তখন বাংলার কংগ্রেস প্রকৃত অর্থে বিজেপি বিরোধী মনোভাব নিয়ে এগোতে চাইছে কিনা সেটা তিনি একজন কেন্দ্রীয় নেতা হিসেবে যেন পরিষ্কার জেনে নিতে চান। তার কারণ বাংলার কংগ্রেস যেভাবে বিজেপি চলতিভাবটা করতে গিয়ে বিজেপি বিরোধী শক্তি তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার জন্য সব রকমের কথাবার্তা এবং কাজকর্ম করছে তাদের প্রদেশ সভাপতির নেতৃত্বে, সেটা ইন্ডিয়া অ্যালায়েন্সের পরিপন্থী
তাই তার সামগ্রিক প্রোগ্রামে সবার ব্যক্তিগত শুভেচ্ছা রইল, কিন্তু পাশাপাশি বাংলার কংগ্রেসের অবস্থানটা কি সেটাও তাকে জেনে নিতে অনুরোধ করব। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন নিয়ে সমালোচনায় পুরী শঙ্করাচার্য। 22 তারিখ অযোধ্যা যাবেন না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন শাস্ত্রবিধি মেনে রাম মন্দির স্থাপন করা হোক। এই নিয়ে প্রধানমন্ত্রীকে খোঁচাও দেন পুরী শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী। अयोध्या जाता रहता हूँ, लेकिन मेरा कार्यक्रम 22 जनवरी को अयोध्या जाने का नहीं। यथास्थान प्रतिष्ठित हों आवश्यक है, लेकिन शास्त्र सम्मत विधि निषेध का अनुपालन करके ही उनकी प्रतिष्ठा हो, यह भी आवश्यक है। मूर्ति प्रतिष्ठा को लेकर जो शास्त्र सम्मत विधि निषेध, उनमें लोभ का, भय का, कोई भावुकता का, विवेक का प्रवेश नहीं है। उस विधि निषेध का अनुपालन करना ही प्रधानमंत्री, राष्ट्राध्यक्ष आदि का दायित्व है। उस विधि का अतिक्रमण करके अपने नाम कमाने का प्रयास करना, भगवान से विद्रोह लेना है, हनुमान जी के गधे का पात्र अपने को बनाना है, चकनाचूर होने का मार्ग प्रशस्त करना है। শঙ্করাচার্যের সমালোচনার পরেই প্রধানমন্ত্রী ও বিজেপির সমালোচনায় বিরোধী দলগুলো রাম মন্দির উদ্বোধন নিয়ে রাজনীতি করার অভিযোগ। পাল্টা তোপ বিজেপির। রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার নামে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে, যেটা অত্যন্ত নিন্দনীয়। প্রাইম মিনিস্টার যেটা করছেন সেটা তারা তীব্র সমালোচনা করেছেন, কারণ এটা রীতি মেনে হচ্ছে না। তিনি আরো বলেছেন যে যারা রাম মন্দিরে উদ্বোধনের দিন যাবে না তাদেরকে বিজেপি হিন্দু বিরোধী বলে তকমা দিচ্ছে। তাহলে কি এই চারজন যারা শঙ্করাচার্য, যারা হিন্দু ধর্মের ধারক বাহক, তাদেরকেও বিজেপি হিন্দু বিরোধী বলবে? এই প্রশ্নগুলোও কিন্তু তিনি তুলেছেন, সেগুলো জনসমক্ষে আনা প্রয়োজন। রাম মন্দির তৈরি করা এবং উদ্বোধন করার নামে আসলে নাম কিনতে চাইছেন মোদীজি এবং তার বাহিনী। ধর্মকে কলুষিত করা, রাজনীতির ফায়দা তোলার জন্য ধর্মকে ব্যবহার করা শঙ্করাচার্যের কথাতে সেটাই স্পষ্ট হয়েছে। বিশ্বাসের ভঙ্গের জায়গায় নিয়ে যাবার প্রচেষ্টা করা হচ্ছে বলেই মনে হয়। শঙ্করাচার্যের কথাতে স্পষ্ট যে ওটা একটা রাজনৈতিক কর্মসূচি, ওটা ধর্ম নির্ভর কোনো কর্মসূচি নয়, অধার্মিক রাজনৈতিক উদ্দেশ্য। বিজেপি পরিষ্কার ভোটের বৈতরণী পার হতে চাইছে, রামকে পণ্য হিসেবে ব্যবহার করছে, যেটা ভারতবর্ষের সংস্কৃতি কৃষ্টির বিরুদ্ধে। রামকে কার্যত পলিটিক্যাল পণ্য, রাজনৈতিক পণ্য হিসেবে ব্যবহার করছে। যে মন্দির সম্পন্ন হয়নি সেখানে বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে, এটা ধর্মীয় আচারের বিরুদ্ধে। কার্যত আলোর কেন্দ্রবিন্দুতে থেকে উনি দেখাতে চাইছেন যে রামকে প্রতিষ্ঠা করছেন উনি। এত ঔদ্ধত্য, এত অহংকার যে উনি পুরুষোত্তম রামকেও ছাড়ছেন না। যে রামের নাম বলবে তার প্রচার হবে, রামের বিরোধিতা করলে ইতিহাস হবে। উনি আলাদা করে শিলান্যাস করেছিলেন রাম মন্দিরের, কেন বানালেন না রাম মন্দির আলাদা করে? সুব্রত মুখার্জির গুরু তো উনি চলে গেছেন, চালা নেই এখন। তো সাধু সন্তদের সমাজের সঙ্গে থাকা উচিত, নাহলে নিজেদের সম্মান হানি হয়। চলো। আর অপরদিকে নন্দীগ্রামে মন্দির পরিষ্কারের শুভেন্দু অধিকারী, আর শুভেন্দুর সঙ্গে মন্দির পরিষ্কারের কাজে হাত লাগান বিজেপি কর্মী সমর্থকরা। সেই ছবি দেখতে পাচ্ছেন। মন্দির পরিষ্কারের পর পুজোও দেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী অযোধ্যায় দাঁড়িয়ে ঘোষণা করেন 14 জানুয়ারি থেকে গোটা দেশের বিভিন্ন মন্দির ও মন্দির চত্বরে সাফাই অভিযানের কথা। বহরমপুরে মন্দির পরিষ্কারের কাজে হাত লাগান সুকান্ত মজুমদার। বাইশে জানুয়ারি উদ্বোধন ঘিরে আলোয় সাজানো হচ্ছে অযোধ্যার রাম মন্দির। আর সেই কাজে অযোধ্যায় চন্দননগরের শিল্পীরা। গত বৃহস্পতিবার চন্দননগরের বিদ্যালঙ্কারের আলোক শিল্পী মনোজ সাহা রাম মন্দিরে আলোর বরাত পান। শনিবার সন্ধে রওনা হলেন 75 জন কারিগর। আজ আরো 75 জন যাবেন অযোধ্যায়। এদের মধ্যে 50 জন আলোর কারিগর। বরাত অনুযায়ী আগামী 1 বছর এই আলো জ্বলবে, তাই লক্ষ লক্ষ স্ট্রিপ লাইট ব্যবহার করবেন শিল্পীরা।
মোট 40,000 বর্গফুটের কাজ হবে। সোমবার থেকে শুরু হবে আলোর কাজ। 21 তারিখের মধ্যে শেষ করা হবে সেই কাজ। উদ্বোধনের পর বেশিরভাগ কারিগর চলে এলেও দেখভালের জন্য আগামী 1 বছর 10 জনের মতো কারিগর সেখানে থাকবেন। এখান থেকে সমস্ত নিয়ে যাচ্ছে, ওখানে তৈরি হবে। সিজন থাকবে মিনিমাম ধরে নিন 1 মাস, তারপর আবার 1 বছরের জন্য আলাদা লোক থাকবে, তারা মেনটেন্স করবে। আমাদের 10 জন মতো থাকবে মেনটেন্সের জন্য 1 বছর ধরে। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, রাহুল সিনহার সিবিআই হুঁশিয়ারি। বিজেপি নেতাদের ওপর হামলা হলে সিবিআই হানা। ভরতপুরের সভা থেকে হুঁশিয়ারি দিয়েছেন রাহুল সিনহা। কি বলছেন তিনি, শুনুন। কান খুলে শুনে রাখুন, এই মঞ্চ থেকে পরিষ্কার ঘোষণা করছি, তৃণমূলের নেতারা শুনে রাখুন, বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালালে বাড়িতে সিবিআই যাবে, এটা পরিষ্কার করে বলে দিচ্ছি। কারণ 2 তারিখের রেজাল্ট ডিক্লিয়ারের পর যারা বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালিয়েছিলেন, আজকে সে সমস্ত তৃণমূলের নেতারা এখন আর বাড়িতে থাকতে পারছে না। সিবিআই ধাক্কায়, সিবিআই তাড়ায় এলাকা ছাড়া হয়ে গিয়েছে। বিসিবিতেই ওদের মাথা খারাপ, কারণ শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা এরা এখন ইডি আর সিবিআই আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ক্ষমতার অপব্যবহার করে ওরা মনে করছে পশ্চিমবাংলার লোকসভা ভোটের বৈতরণী পার করবে। এটা হবে না। বহরমপুর লোকসভার এখানে ওরা পিছন দিক থেকে ফার্স্ট হবে। রাহুলদার বক্তব্য, রাহুলদা এই বিষয়ে আপনাদের ক্লারিফাই করবেন। সিবিআই বিজেপির কথাতেও যায় না, কংগ্রেসের কথাতেও যায় না। সিবিআই এবং ইডি প্রফেশনাল সংস্থা, এবং মনে রাখবেন এখন যে তদন্তগুলো চলছে পশ্চিমবঙ্গের, কোনো তদন্ত প্রধানমন্ত্রীর অর্ডারে হচ্ছে না বা হোম মিনিস্টারের অর্ডারে হচ্ছে না। প্রত্যেকটি তদন্ত বিশুদ্ধ কোর্টের অর্ডারে হচ্ছে। কারণ ইডি সিবিআই নিজে থেকে কোনো মামলা করতে পারে না। তবে বাংলার পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। এত চোর, এলোপাথারি চোর, চুরি করলে তো তার বাড়িতে ইডি সিবিআই যাবে, এটাই তো স্বাভাবিক। ফের শওকত মোল্লার বেফাঁস মন্তব্য, বিরোধীদের জিনা হারাম করার হুমকি। ভাঙড়ে প্রতিবাদ সভা থেকে বেফাঁস মন্তব্য তৃণমূল বিধায়কের। শুক্রবার দলীয় পতাকা লাগানো ঘিরে টিএমসি আইএসএফ এর মধ্যে ঝামেলা হয়। 3 জন তৃণমূল কর্মীর গুরুতর আহত হওয়ার অভিযোগ ওঠে। শনিবার প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ তৃণমূলের। প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ থেকে হুমকি শওকতের। নূতন করে আমাদের রাজনৈতিক ভাবে আমাদের মোকাবিলা করতে হবে, এবং সেই লড়াইতে তাতে যদি আমাদের আরো যদি 2টো খুন হবে, রক্ত ঝরবে, কিন্তু কোন জায়গায় শত্রুর সাথে 1 ইঞ্চি কম্প্রোমাইজ করব না। আজকের অ্যাটেম্প টু মার্ডার হয়তো খুন হতে গিয়ে হয়তো হয়নি, তাদের যে দৃষ্টান্তমূলক শাস্তি যদি প্রশাসন না করে, ওদের শাস্তি কিন্তু এখানকার জনগণের দ্বারা পেতে হবে। এটা যেন মাথায় থাকে ওদের বাঁচাতে কেউ পারবে না। এটুকু বাঁচাতে মানে এই নয় বদলার মাটিতে বাস করা ওদের জিনে হারাম করে দেবো, এটা আমি দায়িত্ব নিয়ে আগে বলবো। আমরা সামনে লোকসভা নির্বাচন, সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই। সেই লড়াইতে আমাদের একজন কালো যদি 5 জন শহীদ হয়, 1 ইঞ্চি জমি ভাঙড়, ক্যানিং সহ গোটা দক্ষিণ 24 পরগনায় ছাড়ার কোনো জায়গা নেই, গোটা বাংলাতে ছাড়ার জায়গা নেই। শওকত মোল্লা মহাশয় আগে থেকেই ভয় করছে যে ভাঙড়ের রাজনীতিতে যদি রক্তাক্ত না হয় তৃণমূল কংগ্রেস থাকতে পারবে না। আইএসএফ শান্তির রাজনীতি করতে এসছে, আমরা কখনোই মারামারি, লাঠালাঠি, খুনোখুনি রাজনীতি করব না। এই সমস্ত কথাবার্তা বলে আইএসএফ কর্মী বা ভাঙড়ের মানুষকে ভীতি সন্তুষ্ট করলে হবে না। শওকত মোল্লা মহাশয়ের উদ্দেশ্যে বলবো, আপনিও শান্তির রাজনীতির কথাবার্তা বলুন। সাধারণ মানুষ আগামী নির্বাচনে যাদেরকে রায় দেবে তারাই ভাঙড়ের মাটিতে ক্ষমতায় থাকবে। আর বহরমপুরে লোকসভায় জিতবে বিজেপি। বহরমপুরে গিয়ে দাবি করছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। লোকসভায় রাজ্যে বিজেপির টার্গেট 35টি আসন, আর সেই নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। আজ বহরমপুরে গিয়ে কংগ্রেসের ঘাঁটি বহরমপুর কেন্দ্র, সেই কেন্দ্র তাদের দখলে যাবে, এমনটাই দাবি করেন সুকান্ত মজুমদার। বহরমপুরে লোকসভায় জিতবে বিজেপি, এমনটাই দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যেই বহরমপুর কংগ্রেসের শক্ত ঘাঁটি, সেখানে বিজেপি জিতবে এমনটাই দাবি করছেন সুকান্ত। কি বলেছেন তিনি একবার শোনাবো।
এই লোকসভা জেতার জন্য যা যা কর্মসূচি দরকার সব কর্মসূচি আছে, আপনারা সঙ্গে থাকুন, দেখতে পাবেন ক্রমশ প্রকাশ্য। ওকে চোখ রেখে লড়াই হবে, এইবার এই লোকসভা আমরা জিতবো। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা সৌম্য আইচ। সৌম্যবাবু, এই যে সুকান্ত মজুমদার তিনি বলছেন যে কংগ্রেসের শক্ত ঘাঁটি যে বহরমপুর, সেখানে এবার লোকসভায় বিজেপি জিতবে, কি বলবেন? সুকান্ত বাবুকে বলুন না উনি দাঁড়ান, নইলে ওনার বদলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলুন এসে দাঁড়াতে। হাতি ঘোড়া কত চলে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার বলতেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার হারবে হারবে হারবে। সুকান্ত বাবুর এখন যিনি নেতা, তিনি যখন তৃণমূলের নেতা ছিলেন তখন তৃণমূলের জামা গায়ে দিয়ে ওখানে বলতেন এবার অধীর বাবু হারবে হারবে হারবে, তারপরে নিজেরাই সব বিজেপি হয়ে গেল। তো আমরা তো এসব দেখছি, আমরা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সুকান্ত বাবুদের বলছি আপনারা যদি একা পারেন এসে দাঁড়ান, হলে দুজনে মিলে দাঁড়ান, হারিয়ে দেখান, তারপরে কথা বলবেন। আমরা তো প্রতিদিন চ্যালেঞ্জ করি। তো সব বাংলা একটা কথা আছে, হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জন। সুকান্ত বাবু এসে দাঁড়ান, হলে অমিত শাহকে বলুন না দাঁড়াতে। বেশ, ধন্যবাদ। আর সন্দেশখালীর ঘটনাতে ধৃতদের জেল হেফাজত, সঞ্জয় মণ্ডল এবং আলী হোসেনের জেল হেফাজত, একদিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধৃত দুজনের একদিনের জেল হেফাজতের নির্দেশ। সন্দেশখালীতে যেভাবে হামলা হচ্ছিল ইডির ওপর, সেই হামলায় আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন অনুপম সাহা। অনুপম, কিভাবে গ্রেফতার করা হলো, কিভাবে খোঁজ পাওয়া গেল এবং তারপর ঠিক কি কি হলো একবার তোমাদের জানতে হবে বিস্তারিতভাবে। হ্যাঁ দেখো, এই যে সন্দেশখালীর সরবেরিয়াতে শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি যায়, ইডির ওপরে যখন হামলা হয়, শেখ শাহজাহানের অনুগামীরা হামলা করে, তাতে ইডি এবং ইডির আধিকারিকরা, সিআরপিএফ এবং সংবাদ মাধ্যম আক্রান্ত হয় এবং এরপরে কিন্তু ইডি ন্যাজার থানায় একটা অভিযোগ দায়ের করে। সেই অভিযোগ দায়েরের সেই অভিযোগের ভিত্তিতে এর আগে 12 তারিখে মাহাবুর মোল্লা এবং সুকমল সর্দার নামে দুজন গ্রেপ্তার হয়েছিল এবং তাদের আদালতে তোলার পরে 3 দিনের জেল হেফাজত হয় এবং আজকে গতকাল রাতে সঞ্জয় মণ্ডল এবং আলী হোসেন ঘরামি এই দুজনকে গতকাল রাতে মেজাজের একটি মাছের ভেড়ি আলা ঘরে তারা লুকিয়েছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখান থেকে তাদেরকে গ্রেফতার করে এবং আজকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বসিরহাট মহকুমা আদালত তাদেরকে একদিনের জেল হেফাজতে নিয়ে নির্দেশ দিয়েছে। বেশ, ধন্যবাদ।